নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন ভয়ের গল্পে। আপনারা যারা যারা গত এপিসোডে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আর আজ কিন্তু আপনার জন্য রয়েছে একটা গা ছমছমে ভয়ের গল্প। আচ্ছা, ভূত প্রেত বলে সত্যি কিছু আছে নাকি সবটাই মানুষের অলীক কল্পনা? তবে এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি খুব কঠিন। আজ যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বিনোদনের জন্য নির্মিত। তাই আমার একান্ত অনুরোধ যে গল্পটির সাথে কেউ বাস্তবের কোনো মিল খুঁজবেন না। আজ আপনি শুনতে চলেছেন সুলেখিকা মিলি ঘোষের কলমে গণ্ড গ্রামের হানা বাড়িতে। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে সুপমা এবং সঙ্গীতা। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে গণ্ড গ্রামের হানা বাড়িতে। গ্রামের নাম শিমুলপুর। গ্রামটা প্রাচীন হলেও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোরম। শহর থেকে অনেকেই এই গ্রামে বেড়াতে আসে দুটো দিন প্রকৃতির কোলে সময় কাটাতে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো, গ্রামের দক্ষিণে একটা পুরনো বাড়ি আছে। সেখানে এখন আর কেউ থাকে না। লোকমুখে শোনা যায় বাড়িটা নাকি অভিশপ্ত। যারাই নাকি এই বাড়িতে রাত কাটানোর জন্য থেকেছে তাদের কাউকেই নাকি পরের দিন সকালে আর খুঁজে পাওয়া যায়নি। যেন তারা অদ্ভুতভাবে কোথাও উধাও হয়ে গেছে। সন্ধ্যার পর এই বাড়ির ধারের কাছে আসতেও মানুষ ভয় পায়। রোহন আর মীরা দুজনেই কলকাতার বাসিন্দা। সেই কলেজ লাইফ থেকে ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু মীরারা স্বজাতি না হওয়ার কারণে রোহনের পরিবার ওদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি। তাই একদিন ওরা দুজনে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে। রোহনের বাবা ওদের বাড়িতে ঢুকতে দেন না। রোহন সবেমাত্র ডাক্তারি পাশ করেছে, তাই সে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে এই শিমুলপুর গ্রামে চলে আসে। থাকার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে তারা হঠাৎ এই পরিত্যক্ত বাড়িটার সন্ধান পায়। বাড়িটা একবার দেখেই ওদের পছন্দ হয়ে যায়। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন, একজন কেয়ারটেকার আছে, তিনিই সব দেখাশোনা করেন। তিনি দিনের বেলায় এ বাড়িতে আসেন, আবার সন্ধেবেলায় নিজের বাড়িতে ফিরে যান। তার সাথে কথা বলেই রোহান বেশ কম টাকায় বাড়িটা ভাড়া নিয়ে নেয়। দোতলা বাড়িটায় বেশ কয়েকটা বড় বড় ঘর আছে। যদিও অনেক দিনের পুরনো হওয়ায় সেগুলোর দেওয়ালের রং একটু চটে গেছে, কিন্তু তা বাস করার অনুপযুক্ত নয়। গ্রামের মানুষরা তাদের বারবার বারণ করেছিল এই বাড়িটা ভাড়া না নিতে, কিন্তু রোহন আর মীরা তাদের কথায় কান দেয়নি। তারা কলকাতার ছেলে মেয়ে, এসব ভূত প্রেত কুসংস্কারে তারা বিশ্বাসী নয়। তারপর তারা ওই বাড়িতে থাকতে শুরু করে। কেটে যায় প্রায় একটা সপ্তাহ। তবে কোনো অলৌকিক ঘটনাই সেখানে ঘটেনি এই কয়েকদিনের মাঝে। অথচ এই সপ্তাহখানেক কাটার পর থেকেই মীরা অনুভব করে যে বাড়িটার পরিবেশ একটু অদ্ভুত রকমের। বাড়িটার চারপাশে তেমন কোনো জনবসতি নেই, আর সেটাই ওদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল এই বাড়িটা ভাড়া নেওয়ার সময়। কারণ মীরা খুব শান্তশিষ্ট স্বভাবের মেয়ে। ও চেয়েছিল শহরের কোলাহলপূর্ণ জনবসতি থেকে দূরে গিয়ে একটু নির্জন স্থানে নিজেদের নতুন সংসার গড়ে তুলবে। কিন্তু সেখানে কয়েকদিন থাকার পরেই ওর মনে হতে থাকে যে জায়গাটা যেন একটু অতিমাত্রায় নির্জন। রাত্রিবেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করে। কাকপক্ষীরাও যেন এই তল্লাট মারায় না। ঘরগুলো যেন মারাত্মক রকমের ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। তবে এই গ্রামে ভালো ডাক্তার নেই, তাই রোহানকে পেয়ে গ্রামের সবাই বেশ খুশি। দিনের বেলাতে রোগী ভালোই হয় রোহানের, কিন্তু সন্ধ্যার পর আর কেউ এ বাড়ির ছায়া মারায় না। এমনকি রাত বিরেতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তারা পাশের গ্রামে ভবানী ডাক্তারের কাছে যায়, কিন্তু রোহানের কাছে আসে না। দেখতে দেখতে রোহানের পসারও বেড়ে জমে উঠল। গ্রামেই একটা নতুন চেম্বার করেছে, তার সাথে বাড়িতেও রোগী দেখে। কেটে গেল প্রায় একটা মাস। একদিন দুপুরবেলায় মীরা খাওয়া দাওয়ার পর নিজের ঘরে বসে একটা ম্যাগাজিন পড়ছিল। রোহন তখন পাশের ঘরে রোগী দেখতে ব্যস্ত। হঠাৎ
মীরার চোখ যায় সামনের দেওয়ালের দিকে, আর একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় সে। বেশ পুরনো হওয়ার জন্য দেওয়ালের কয়েক জায়গায় ফাটল ধরা দিয়েছে। ও দেখল এমনই এক ফাটলের ভেতর থেকে একটা লাল রঙের তরল পদার্থ বেরিয়ে মাটিতে পড়ছে। মীরা বেশ অবাক হয়ে যায়। ও বিছানা থেকে নেমে দেওয়ালটার সামনে গিয়ে ভালো করে দেখে। ওই লাল রঙের তরলে হাত দিয়ে ওর মনে হয় সেটা আর অন্য কিছু নয়, ওটা হলো টাটকা রক্ত। প্রচণ্ড ভয় পায় সে। মীরা ওর স্বামীকে চিৎকার করে ডাকতে থাকে, রোহান, রোহান, শিগগিরই এসো, দেখে যাও এসব কি। ওদিকে রোহানের তখন রোগী দেখা প্রায় শেষ হয়ে গেছে। ও দৌড়ে এসে মীরার সামনের ওই দেয়ালটার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আরে আরে কি হয়েছে মীরা? এই দেখো, দেয়াল থেকে রক্ত পড়ছে। রোহানও সেই দেওয়ালের দিকে তাকায়, কিন্তু কিন্তু কোথায় কি? এখানে তো তেমন কিছুই নেই। ও অবাক হয়ে মীরাকে বলে, কোথায় মীরা? আরে কোথায় রক্ত? এসব কি বলছো তুমি? দেওয়াল থেকে কখনো রক্ত পড়তে পারে? কি যে বলো তুমি, কে জানে। এবার মীরাও দেওয়ালের দিকে তাকায়, দেখে না, সেখানে তো কিছুই নেই। একটু আগে যেখান থেকে রক্ত চুইয়ে পড়ছিল সেই জায়গাটা এখন আগের মতোই স্বাভাবিক। কিন্তু ও যে স্পষ্ট দেখল ওই দেওয়ালের ফাটল থেকে। মীরা! রোহানের ডাকে মীরার চিন্তায় ছেদ পড়ল। রোহান বলল, চলো শোবে চলো। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুতে গিয়ে রোহান দেখল সামনে একটা ম্যাগাজিন খোলা, আর যে পাতাটা খোলা রয়েছে সেখানে রয়েছে একটা ভৌতিক গল্প, যার শিরোনাম সেই ভয়ঙ্কর দুপুরে। এবারও হো হো করে হেসে উঠল। মীরা এই ভর দুপুরে একা ঘরে বসে এইসব ভূতের গল্প পড়বে আর ভুলভাল কথা চিন্তা করবে? নাও নাও নাও, চলো এখন শুয়ে পড়ো দেখি। কিন্তু মীরার চোখে ঘুম আসে না। তার কেবলই মনে হয় যে সে কি সত্যি ভুল দেখেছিল, নাকি সত্যি দেয়ালের ফাটল থেকে রক্ত পড়ছিল। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। চিঠি নিয়ে এসেছে পিয়ন। চিঠিটা খোলার সাথে সাথেই একটা সুখবর পেয়ে ওর মনটা আনন্দে নেচে ওঠে। ভুলে যায় একটু আগেই ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা। কিছুদিন আগে মীরা একটা চাকরির পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে চিঠিটা এসেছে। এই গ্রামেরই একটা স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে ওকে সাময়িকভাবে নিয়োগ করা হবে। আগামী সোমবার থেকে মীরাকে কাজে জয়েন করতে হবে। তাই ওরা দুজন মিলে ঠিক করল আগামীকাল ওরা কোথাও থেকে বেরিয়ে আসবে। পরদিন সকালে উঠে তৈরি হয়ে রোহান আর মীরা বেরিয়ে পড়ল ওদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে হইহুল্লোড় করে সন্ধেবেলায় ক্লান্ত শরীরে দুজনে বাড়ি ফিরল। রাতের খাবার ওরা কিনেই নিয়ে এসেছিল, সেটাই রান্নাঘরে রাখতে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড দেখল মীরা। রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাছের কাঁটা, পচা খাবার, আর তার সঙ্গে একটা পুরনো ছেঁড়া কাপড়। ও চিৎকার করে রোহনকে ডাকল, রোহান শুনছো? দেখে যাও রান্নাঘরের কি অবস্থা। ডাক শুনে রোহন দৌড়ে রান্নাঘরে গেল। হ্যাঁ, কি হয়েছে মীরা? আরে এভাবে চিৎকার করছো কেন? এসব কি রোহান? কে করলো এসব? দরজা তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। তাহলে? মীরার গলায় আতঙ্কের সুর শোনা গেল। রোহন ওকে সান্ত্বনা দিয়ে বলল, আরে তুমি ভয় পেও না, এসব নিশ্চয়ই কোনো বিড়াল টিরালের কাজ হবে। তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, সারাদিন অনেক ধকল গেছে, তুমি ক্লান্ত। আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, যাও। মীরা ঘরে এসে ফ্রেশ হয়ে সোফায় গিয়ে বসল। রোহানও রান্নাঘরটা পরিষ্কার করে
তারপর নিজে ফ্রেশ হয়ে মীরার পাশে এসে বসল। মীরাকে চুপচাপ বসে থাকতে দেখে রোহান ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মীরা, এত টেনশন করছো কেন? আরে বাবা, ওগুলো কোনো বিড়ালের কাজ হবে, কোথাও থেকে টেনে নিয়ে এসেছে। এতে এত চিন্তা করার কি আছে বলো তো? নাও, আমি সব পরিষ্কার করে দিয়েছি, তুমি গিয়ে এবার খাবারগুলো গরম করে ফেলো। অনেকক্ষণ আগে খেয়েছি, খিদেও পেয়ে গেছে খুব। তাছাড়া কালকে সকালে আবার চেম্বার আছে, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সারাদিন যা ধকল গেল। উফ। এই বলে রোহান সোফার ওপর নিজেকে এলিয়ে দিল। মীরা উঠে রান্নাঘরে চলে গেল। খাবারগুলো গরম করে নিয়ে ও কিছুক্ষণ পরেই ফিরে এলো। তন্দুরি রুটি আর চিকেন দিয়ে রাতের খাওয়া সেরে ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ল। সারা দিনের ক্লান্তিতে শোয়ার প্রায় সাথে সাথেই ওদের দুজনের চোখে ঘুম জড়িয়ে এলো। মাঝরাতে হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে যায় মীরার। ও ধর্মর করে বিছানায় উঠে বসে। পরক্ষণে ওর মনে হয় পাশের ঘর থেকে যেন একটা আওয়াজ আসছে। ও ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। এ তো নূপুরের শব্দ। মনে হচ্ছে কেউ যেন পাশের ঘরে নূপুর পরা পায়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু কে? এই বাড়িতে তো ও আর রোহান ছাড়া আর কেউ থাকে না। তাহলে কি বাড়িতে চোর ঢুকেছে? ও তাড়াতাড়ি রোহানকে ঘুম থেকে তোলে। তারপর দুজন মিলে পাশের ঘরে যায় বিষয়টা দেখার জন্য। যদিও নূপুরের শব্দটা এখন থেমে গেছে, কিন্তু ওরা যখন পাশের ঘরে গিয়ে পৌঁছল তখন দেখল যে সেখানে কেউ নেই। রোহান ঘরে ঢুকে আলো জ্বালল, কিন্তু না, এখানে তো কেউ ঢুকেছিল বলেও মনে হচ্ছে না। রোহান বলল, আরে মীরা, কি হয়েছে বলো তো তোমার? এ কয়দিন ধরে দেখছি তোমার ব্যবহারে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। তোমাকে কতবার বলেছি যে ওইসব ফালতু ভূতের গল্প তুমি পড়ো না, আর তুমি তো কিছুতেই আমার কথা শুনবে না। কি যে করবো আমি তোমাকে নিয়ে। আর নাও নাও, চলো চলো, এখন আমার ঘুম পাচ্ছে। এই বলে রোহান ঘরে এসে শুয়ে পড়ল। মীরাও ওর পেছন পেছন চলে এলো, কিন্তু সেদিন রাতে কিছুতেই ওর ঘুম এলো না। এরপর আবার সমস্ত কিছু স্বাভাবিক চলতে থাকে। মীরাও নতুন কাজে জয়েন করেছে। ওরা দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল ওদের জীবন, কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে যায়। হঠাৎ করেই চাকরিটা একদিন চলে যায় মীরার। ও মানসিকভাবে ভেঙে পড়ে। রোহান ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে এত কেন ভেঙে পড়ছে সে। আবার পরীক্ষা দিলে আরেকটা চাকরি ঠিক জুটে যাবে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মীরার মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ওর আচার আচরণেও একটা অদ্ভুত পরিবর্তন আসে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে ভালো করে ঘুমোয় না, সারাদিন শুধু মন মরা হয়ে বসে থাকে। সেদিন রাত্রে একটা অজানা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় মীরার। হঠাৎ ওর কানে আসে কেউ যেন ওর নাম ধরে ডাকছে। মীরা, মীরা, আমার কাছে এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। মীরা চমকে ওঠে। কে তার নাম ধরে ডাকছে এত রাতে? মীরা চিৎকার করে বলে, কে 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 তুমি? হঠাৎ সেই ডাকটা থেমে যায়। মীরা আবার বলে, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কে তুমি বলো? মীরার চিৎকারে ঘুম ভেঙে যায় রোহানের। ও ঘুম জড়ানো চোখে বলে, কি হলো গো মীরা, এত রাতে তুমি আবার কার সাথে কথা বলছো? দেখো না, কে যেন আমার নাম ধরে ডাকছে।
উফ মীরা, আবার তুমি পাগলামি শুরু করলে। কেউ নেই এখানে, চুপ করে শুয়ে পড়ো। রোহানের ধমকে মীরা আর কথা না বাড়িয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু শুয়ে শুয়ে মীরা ভাবতে লাগল, কে ডাকছিল ওকে এত রাতে, আর কোথা থেকেই বা ডাকছিল? এই বাড়িতে তো ওরা দুজন ছাড়া আর কেউ থাকে না, তবে আর সে তার নামই বা জানল কি করে? এইসব ভাবতে ভাবতেই ওর চোখ দুটো আবার ঘুমে জড়িয়ে আসছিল। কিন্তু পর মুহূর্তেই আবারও সেই ডাকটা শুনতে পেল। মীরা, মীরা, এসো আমার কাছে। মীরা আবার উঠে বসে। ঘুমিও না। ও আবার চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ওর চোখ গেল পাশে ওর ঘুমন্ত স্বামীর দিকে। ও যদি এখন চিৎকার করে তাহলে আবার রোহানের ঘুম ভেঙে যাবে, আর ও মীরাকে বকবে। তাই সে আর চিৎকার না করে মাথার পাশে রাখা মোবাইল ফোনটা নিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। মোবাইলের টর্চটা জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগল। সেই ডাকটা আবার শুনতে পেল সে। মীরা, এদিকে এসো, আমি এখানে। এতক্ষণ ও ডাকটা একটু অস্পষ্টভাবে শুনলেও এখন কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছে একটা অল্প বয়সী মেয়ের কণ্ঠস্বর। হয়তো ওরই বয়সী হবে। মীরা এবার আস্তে আস্তে বলল, কোথায় তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে সিঁড়ির কাছে। মীরা সেদিকে মোবাইলের আলোটা ফেলতেই দেখতে পেল সিঁড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। তাকে ভালো করে দেখা যাচ্ছে না। মীরা তার দিকে টর্চের আলোটা ফেলতেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেল। কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কি হলো বলো? তাছাড়া তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমার নাম জানি। আমি এই বাড়িতেই থাকি, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। আমার খুব কষ্ট, জানো? বড্ড একা একা লাগে আমার। তুমি যদি আমার বন্ধু হও তাহলে খুব ভালো হবে। আমরা দুজনে মিলে অনেক গল্প করব। কি গো, হবে আমার বন্ধু? মীরা অবাক হয়ে বলল, তোমাকে দেখতে পাই না মানে? আর এ বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া তো কেউ থাকে না, তাহলে? মনে হলো কোনো নারী যেন আকাশ বাতাস কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছে। মীরা খুব ভয় পেয়ে গেল। এমন সময় হঠাৎ ওর নাকে একটা পচা গন্ধ ভেসে এলো, আর তারপরেই ও দেখল দোতলা সিঁড়ি থেকে নিচে নেমে আসছে একটা ফাঁস লাগানো মোটা দড়ি, আর সেই দড়িতে কিছু যেন লেগে আছে। ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে দিল। তবুও সাহসে ভর করে দড়িটার কাছে গিয়ে ও মোবাইলের টর্চের আলোয় সেই দড়িটার গায়ে যে কি লেগে আছে সেটা দেখার চেষ্টা করলো। আর সঙ্গে সঙ্গে ওর শরীরের ভেতরটা যেন গুলিয়ে উঠল। দড়িতে লেগে আছে পচা রক্ত মাংস, আর দুর্গন্ধটা সেখান থেকেই বেরোচ্ছে। মীরা চিৎকার করে ওর স্বামীকে ডাকলো, রোহান, রোহান! এদিকে রোহানের আগেই ঘুম ভেঙে গিয়েছিল। পাশে মীরাকে দেখতে না পেয়ে সেও ঘর থেকে বেরিয়ে পড়েছিল। মীরা চিৎকার শুনে ও দোতলার সিঁড়ির কাছে চলে এলো। তারপর বলল, মীরা, তুমি এখানে কি করছো? এত রাতে তুমি কেন ঘর থেকে বেরিয়ে এসেছো? এমনিতে তোমার শরীরটা খারাপ, তোমার এখন রেস্টের প্রয়োজন আছে, আর তুমি কি না? রোহান দেখো, এসব কি? কোথায় মীরা? আরে আবার সেই পাগলামি শুরু করলে তো। তোমাকে কতবার বলেছি উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না,
তুমি কি আমার কোনো কথাই শুনবে না? চলো চলো, শোবে চলো, অনেক রাত হয়েছে। মীরা ওকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু রোহান ওকে বাধা দিয়ে ওর হাত ধরে টানতে টানতে ওকে ঘরে নিয়ে যায়। তারপর ওকে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মীরা, তুমি কেন এমন করছো বলো তো? তোমার যে এখন বেশি করে ঘুমের প্রয়োজন, আর তুমি না ঘুমিয়ে কেন বাইরে গেছিলে? মীরা কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু রোহান ওকে আবার বাধা দিল। তারপর মীরার কপালে একটা চুম্বন করে ওকে জড়িয়ে ধরে ওর পাশে শুয়ে পড়ল। এরপর কেটে গেছে একটা মাস। রোহান এখন বাড়িতেই রোগী দেখে। মীরাকে একা রেখে ও বাইরে যায় না, যদি কোনো বিপদ ঘনিয়ে আসে। সাইকিয়াট্রিস্ট ডক্টর সেনও ওকে সেই পরামর্শই দিয়েছেন। এদিকে মীরার অবস্থা আগের থেকে আরও অনেক খারাপ হয়ে গেছে। রোহানের সাথেও এখন ঠিক করে কথা বলে না। স্ত্রীর এই অবস্থা দেখে রোহানও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিকমতো রোগীও দেখতে পারে না। ধীরে ধীরে ওর রোগীর সংখ্যা কমতে শুরু করে। বেশিরভাগ দিনই কোনো রোগী আসে না। যারা আসেও তাদের বেশি ভালো করে দেখতে মন চায় না তার। সময়টা কেমন যেন পাল্টে গেছে। আর্থিকভাবে অনেকটা দুর্বলও হয়ে পড়েছে ওরা। জমানো যা টাকা ছিল তাও দিন কয়েকের মধ্যে শেষ হয়ে যায়। ভাগ্যের যেন কেমন একটা পরিহাস নেমে আসে। একটা সময় আসে প্রতিদিন 3 বেলা 2 মুঠো অন্ন জোগাড় করা আর সম্ভব হয়ে ওঠে না। এদিকে মীরার অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে। মানসিক অবস্থার সাথে সাথে ওর শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ঠিকমতো দাঁড়াতেও পারে না এখন। সারাদিন বিছানায় শুয়েই কাটিয়ে দেয়। কি যে রোগ হয়েছে কিছুতেই ধরা পড়ে না। যেন এক ভয়ানক অভিশাপ নেমে এসেছে ওদের জীবনে। হঠাৎ করে জীবনের এতটা পরিবর্তন বোধহয় কোনো সাধারণ মানুষকে বললে সে বিশ্বাস করবে না, কিন্তু এমনটাই হয়েছিল মীরা আর রোহানের জীবনে। তারা জানে না ভগবান কোন পাপের শাস্তি তাদের দিচ্ছে। সেদিন রান্নাঘরে গিয়ে রোহান দেখে ঘরে এক দানাও খাবার নেই। এদিকে মীরার যা অবস্থা, ওকে এক্ষুনি কিছু খেতে না দিতে পারলে হয়তো আর বাঁচবেই না। রোহান রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে এসে দেখে মীরা ঘুমোচ্ছে। ও তাড়াতাড়ি রামুর দোকানে যায়, এই ভেবে যে যদি কিছু খাবারের ব্যবস্থা করা যায়। ওদিকে রামু ওকে পরিষ্কার জানিয়ে দেয় কিছুতেই সে আর ধারে জিনিস দেবে না। এমনিতেই ওর কাছে রোহানদের অনেক ধার বাকি পড়ে গেছে। সেই ধার যতক্ষণ না রোহান শোধ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে বাকিতে আর কিছুই দেবেন না। রোহান রামুর হাতে পায়ে ধরে ওর কাছে মিনতি করল। রামু, ঘরে আমার স্ত্রী খুব অসুস্থ, দয়া করো রামু, আমাকে সামান্য কিছু জিনিস দাও, সামান্য কিছু জিনিস দাও। দেখুন ডাক্তারবাবু, আমাকেও ব্যবসা করে খেতে হয়। আমার তো আর বাড়িতে টাকার গাছ নেই যে নাড়া দিলেই টাকা ঝরে পড়বে। তাই দয়া করে এখানে সময় নষ্ট করবেন না। আপনি বরং অন্য দোকানে গিয়ে দেখুন। আপনার বাড়ির মালিকের সাথে কথা হয়েছে, তাকেও নাকি বাড়ির ভাড়া মেটাননি। এবার তো তাড়িয়ে দেবে বাড়ি থেকে, তখন কোথায় যাবেন? ওদিকে অন্য দোকান বাজারেও এতদিনে রোহানের বেশ কিছু ধার হয়ে গেছে। তারা ওকে আর বিনা পয়সায় জিনিস দেবে না। এদিকে মীরাকে খেতে না দিলেও যে ও আর কিছু ভাবতে পারছিল না। চোখের জল মুছতে মুছতে ও বাড়ি ফিরে এলো। মীরা এখন অঘরে ঘুমোচ্ছে। দক্ষিণের জানলা দিয়ে বাইরের আলো এসে পড়েছে ওর মুখে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রোহানের মনে হলো, এ কি সেই মুখ, যে মুখ এক ঝলক দেখেই ভালোবাসার কুঁড়ি ধরেছিল ওর হৃদয়ের বাগিচায়। যে মুখের দিকে তাকিয়ে সে 1000 বছর কাটিয়ে দিতে পারত, যে মুখ একদিন না দেখলে তার মন পাগল পাড়া হয়ে উঠত।
না না, সে মুখ হতেই পারে না। এমন শীর্ণ শুষ্ক করুণ মুখ তার প্রিয়তমার হতেই পারে না। যে চোখের দিকে তাকালে একদিন তার হৃদয়ে প্রেমের জোয়ার আসত, সেই চোখের তলা এখন কালো মেঘে ঢেকে গেছে। আরে ভগবান, এ তোমার কেমন বিচার! যে রূপে একদিন মুগ্ধ ছিল সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া এক যুবক, আজ সেই রূপের ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। যে মেয়েটা একদিন ওর হাত ধরে নিজের সবকিছু ছেড়ে চলে এসেছিল শুধুমাত্র ওকে ভালোবেসে, তাকে প্রাণে বাঁচিয়ে রাখার ক্ষমতাটুকু আজও নেই। কেমন স্বামীও! নিজের ওপর রাগে, দুঃখে, অভিমানে নিজেকেই শেষ করে দিতে ইচ্ছে করছিল রোহানের। তারপরেই মনে হলো, না 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 না, এসব কি ভাবছে ও পারবে, ও নিশ্চয়ই পারবে, ওর ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখতে। ওকে যে পারতেই হবে। রোহান ঘর ছেড়ে বেরিয়ে যায়। ফিরে এলো প্রায় ঘন্টাখানেক পর। ঘরে গিয়ে দেখল মীরা বিছানায় উঠে বসেছে। রোহনকে দেখেই খুব ধীরে ধীরে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম মীরা। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। রোহন উঠে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে হাতে একটা খাবারের বাটি নিয়ে মীরার কাছে এসে বলল, মীরা দেখো, তোমার পছন্দের পাস্তা বানিয়ে এনেছি। আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। রোহান যখন ওকে খাইয়ে দিচ্ছিল, মীরা তখন লক্ষ্য করল যে রোহানের আঙুলে আংটিটা নেই। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, রোহান, তোমার আংটিটা কোথায়? প্রশ্ন শুনে রোহান মাথা নিচু করে চুপ করে রইল। মীরা আবার জিজ্ঞেস করল, কি হলো তোমার? কিছু বলছো না কেন? তোমার আংটিটা কোথায়? আমি ওটা বিক্রি করে দিয়েছি মীরা। কি বললে তুমি? তুমি আমার দেওয়া আংটিটা বিক্রি করে দিয়েছো? আমি কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে তোমার জন্য আংটিটা কিনেছিলাম, আর তুমি সেটা বিক্রি করে দিলে? কি করে পারলে রোহান? কেঁদো না মীরা, কেঁদো না। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না, আর যে কেউ ধারে জিনিস দিচ্ছিল না। তোমার শরীরটাও যে না খেয়ে থেকে দুর্বল হয়ে যাচ্ছে। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে তুমি এভাবে শেষ হয়ে যাবে? না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। মীরাকে নিজের বুকে জড়িয়ে ধরল রোহান। আংটি বিক্রির টাকায় কিছুদিন কোনো রকমে খেয়ে পড়ে চলে গেল। তারপর একদিন সেই টাকাটাও শেষ হয়ে গেল। ওদের অবস্থা যেন আরো শোচনীয় হয়ে উঠল। সেদিন সন্ধেবেলায় মীরা ঘরে একা বসেছিল। রোহান একটু বাইরে বেরিয়েছে, যদি কিছু ব্যবস্থা করা যায়। আজও সারাটা দিন না খেয়েই কেটেছে ওদের। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায়। মীরা ধীরে ধীরে উঠে গিয়ে হ্যারিকেনটা জ্বালায়, তারপর সেটা টেবিলে রাখে। তারপর আবার চেয়ারে এসে বসে। হঠাৎ ওর চোখ যায় সামনের দেওয়ালটার দিকে, আর পরক্ষণেই চমকে ওঠে। ও দেখে যে সামনের দেওয়ালে ওর যে ছায়াটা পড়েছে সেটা যেন এক জায়গায় স্থির নেই। ছায়াটা যেন চলাফেরা করছে, কিন্তু ও তো চেয়ারেই বসে আছে। তাহলে ওই ছায়াটা নড়ছে কি করে? না না, এ কি করে সম্ভব? মীরা প্রচন্ড ভয় পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আর তখনও ওই ছায়াটা হেঁটে বেড়াচ্ছে দেওয়ালের এই প্রান্ত থেকে ও প্রান্তে। মীরা ভয়ে চিৎকার করে ওঠে, আর তারপরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
যখন জ্ঞান ফেরে তখন মীরা দেখে ও ঘরের মধ্যেই একটা চেয়ারের উপর বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে ওর হাত পা চেয়ারের সাথে মোটা দড়ি দিয়ে বাঁধা। ও নিজেকে বাঁধন মুক্ত করার বৃথা চেষ্টা করে, কিন্তু এভাবে তাকে বাঁধল কে, আর রোহানি বা কোথায়? এসব প্রশ্ন ওর মনের মধ্যে ঝড় তুলতে লাগলো। এমন সময় হঠাৎ কারোর ঘরে ঢোকার শব্দ পেয়ে ও পিছনে ঘুরে তাকায়। রোহান এসেছে। ও ঘরে ঢুকতেই মীরা চিৎকার করে বলে, রোহান, তুমি এসে গেছো? দেখো, আমাকে কে যেন বেঁধে রেখেছে। রোহান কোনো কথা না বলে ধীর পায়ে ঘরে ঢুকে মীরার সামনে রাখা একটা চেয়ারের উপর বসল। পারলাম না মীরা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো। তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি আমি তোমাকে খুব ভালোবাসি মীরা, খুব ভালোবাসি। এই দুঃসহ জীবন থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই। মুক্তি। তোমার তোমার একটা জটিল রোগ হয়েছে, যে রোগ কখনো সারবার নয়। আমি আমি আগে তোমায় কখনো বলিনি। তার উপর আমাদের এখন এই অবস্থা, তোমায় দুবেলা ঠিকমতো খেতে দিতে পারি না। না। রোহানের এই কথা শুনে মীরা কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। সারাদিন খালি পেটে থাকায় এমনিতেই ও দুর্বল ছিল, তার উপর মানসিক চাপ। ও শরীরটা ক্রমশই অবশ হয়ে আসছিল। কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছিল মীরা। রোহান ওর কাছে এসে ওর হাত ধরে বলে, আমাকে আমাকে তুমি আমাকে তুমি ক্ষমা করো মীরা। এ জন্মে আমি তোমাকে আমার কাছে রাখতে পারলাম না। পরের জন্মে যেন তোমাকে আমি স্ত্রী রূপে পাই। কথাটা বলেই পকেট থেকে একটা ছুরি বের করে সজোরে সেটা চালিয়ে দেয় মীরার গলায়। ওর সমস্ত শরীরটা রক্তে ভেসে যেতে থাকে। মীরার শরীরটা কয়েক মুহূর্ত কেঁপে ওঠে, আর তারপরেই ও লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে। এরপর রোহান পাগলের মতো ছুরি দিয়ে মীরার গলায় এলো পাথারি আঘাত করতে থাকে। তারপর একসময় শান্ত হয় সে। দৌড়ে পাশের ঘরে চলে যায়। তারপর কাঠের আলমারিটা থেকে একটা পুরনো ডায়েরি বের করে আনে। সেটা খুলে ও পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, বেশ কিছু বছর আগে এই বাড়িতে থাকতো একটি পরিবার। পরিবারে ছিল 3টি মানুষ, বাবা, মা আর তাদের একমাত্র ছেলে অম্লান। বেশ সুখী পরিবার ছিল ওরা। কিন্তু হঠাৎ একদিন একটা পথ দুর্ঘটনায় অম্লানের বাবা মা একসঙ্গে মারা যান। অম্লান তখন সবে গ্র্যাজুয়েশন পাশ করেছে। হঠাৎ একদিন ওর জীবনে আসে মালবিকা, গার্লস কলেজের ভূগোলের 2য় বর্ষের ছাত্রী। মালবিকা শহরের মেয়ে, কিন্তু অম্লানের সঙ্গে এই গ্রামে থাকতে তার কোনো সমস্যা নেই। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত। একদিন অম্লান মালবিকাকে বলে ওদের সম্পর্কের কথা বাড়িতে জানাতে, কিন্তু মালবিকার বাবা শহরের একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, ধনী তো বটেই। আর এদিকে অম্লান তখনও কোনো চাকরি পায়নি। নিজের বাড়িতেই গ্রামের বাচ্চাদেরকে ও টিউশন পড়ায়। সেই গরিবের ছেলের হাতে মালবিকার বাবা কিছুতেই তাঁর একমাত্র মেয়েকে তুলে দেবেন না। তাই তিনি নিজের বন্ধুর ছেলের সাথে মালবিকার বিয়ে ঠিক করলেন। মালবিকা বিষয়টা অম্লানকে জানায়। অম্লানের পৃথিবীতে যেন অন্ধকার নেমে আসে। এমনিতেই কিছুদিন আগেই ও নিজের বাবা মাকে হারিয়েছে। মালবিকাকে পেয়ে সেই দুঃখটা অনেকটাই ভুলে গিয়েছিল। ওকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু এক মুহূর্তে ওর সেই স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে সেটাও দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। যে ছেলেটা কোনোদিন একটা বিড়ি পর্যন্ত খায়নি, এবার সে মদ খেতে শুরু করল। সারা দিন নেশা করে আর মাতালের মতো পড়ে থাকে। টিউশনিগুলো একে একে চলে যায়। হঠাৎ একদিন অম্লান মালবিকাকে নিজের বাড়িতে ডাকে। মালবিকা এলে
ওকে অম্লান নির্মমভাবে হত্যা করে। সেই ঘরে হত্যা করে যেখানে কিছুক্ষণ আগেই রোহন মীরাকে হত্যা করেছে। আর হত্যার পদ্ধতিও ছিল ঠিক একই রকমের। মালবিকাকে হত্যা করার আগে অম্লান ওকে বলেছিল যে মালবিকাকে সে বড্ড ভালোবাসে, তাকে সে অন্য কারোর হাতে তুলে দিতে পারে না, সে শুধু অম্লানের। বেঁচে থাকতে তো সে তাকে নিজের করে পেল না, মৃত্যুর পরে না হয় একসঙ্গে বাঁচা যাবে। মালবিকা শুধু অম্লানেরই হয়ে থাকবে চিরকাল, আর কেউ ওদের সম্পর্কের মাঝে এসে বিরক্ত করবে না, কোনোদিনও না। আর এরপরেই একটা ধারালো ছুরি দিয়ে গলাটা ফালা ফালা করে কেটে ওকে নৃশংসভাবে হত্যা করেছিল। ডায়েরিটা পড়া হলে ঠোঁটের কোণে রোহানের একটা হাসি ফুটে ওঠে, একটা বাঁকা হাসি। ও উঠে সেই ঘরে যায় যেখানে মীরার রক্তাক্ত মৃতদেহটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। রোহান ওর কাছে গিয়ে বলে, মীরা, আর কেউ কোনোদিনও তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না মীরা। আমাদের তো বাড়িতে ঠাঁই হয়নি, মেনে নেয়নি সম্পর্ক। তারপর তোমায় পেয়েও আমি 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 এক জটিল রোগে তোমায় হারালাম। এবার এবার আমরা একসঙ্গে বাঁচবো। হ্যাঁ হ্যাঁ মীরা, একসঙ্গে বাঁচবো। আই লাভ ইউ মীরা, আই লাভ ইউ। আর তারপরে দেওয়ালে জোরে জোরে নিজের মাথা ঠুকতে লাগলো সে, আর মুখে বলল, আমি আসছি মীরা, আমি আসছি তোমার কাছে, আমি আসছি, আমি আসছি। ওর মাথা ফেটে নাক আর গাল বেয়ে মাটিতে রক্তের ফোঁটা পড়তে লাগলো। পরক্ষণেই ওর চোখ গেল মাটিতে পড়ে থাকা সেই ছুরিটার দিকে, যেটা দিয়ে কিছুক্ষণ আগে ও নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। রোহন সেটা হাতে তুলে নিল, সেটাতে এখনো লেগে আছে মীরার রক্ত। কয়েক মুহূর্ত ছুরিটার দিকে তাকিয়ে থেকে তারপর সেটা বসিয়ে দিল নিজের বুকের বাঁ পাশে। তারপর সেটা দিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করে নিজেকে শেষ করে দিল। ওর রক্তাক্ত দেহটা পাশে বসে থাকা মীরার মৃতদেহের পায়ের কাছে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। বাড়ির কেয়ারটেকার সপ্তাহখানেক ধরে আসেনি, বিশেষ কাজে তিনি বাইরে গিয়েছিলেন। ওদিকে বাড়ির ভাড়া ঠিকঠাক মেটাচ্ছে না রোহন, তাই তাকে বলতে এসেছিলেন যে এবার যেন তারা বাড়িটা ছেড়ে দেয়। সেদিনই বাড়িতে আসতেই তিনি পচা দুর্গন্ধ পান ওই বাড়ির ভেতর থেকে। অনেক ডাকাডাকি করেও যখন সাড়া শব্দ পেলেন না, তখন তিনি গ্রামবাসীদের খবর দেন। গ্রামের কয়েকজন যুবক দল এসে ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার করে দুটো পচা গলা মৃতদেহ। মৃতদেহগুলোর গায়ে তখন পোকা কিলবিল করছে, চারিদিকে মাছি উড়ছে ভন ভন করে। ওফ, কি বিভৎস দৃশ্য! গ্রামবাসীদের মধ্যে ছিলেন একজন বৃদ্ধ। মৃতদেহ দুটো দেখে তিনি আঁতকে উঠলেন, বললেন, সেই একই ঘটনা, সেই একই ঘটনা ঘটলো আবারও। ওদের আত্মার মুক্তি হয়নি, এখনো মুক্তি হয়নি বলেছিলাম। বৃদ্ধের কথায় সবাই সেদিন খুব অবাক হয়েছিল। পরে সেই বৃদ্ধ সবাইকে পুরো বিষয়টা খুলে বলেছিলেন, যেটা লেখা ছিল সেই ডায়েরির শেষ কটা পাতায়। সেখানে লেখা ছিল মালবিকাকে হত্যা করার পর অম্লানও নিজেকে সেইভাবে হত্যা করেছিল, ঠিক যেভাবে রোহান নিজেকে হত্যা করেছে। কদিন পরে যখন তাদের মৃতদেহগুলো উদ্ধার হয়েছিল, তখন এই বৃদ্ধ সেখানে উপস্থিত ছিলেন। তিনি ডায়েরিটা সেই ঘর থেকে পেয়েছিলেন এবং সেটা ওই কাঠের আলমারিতে রেখে দিয়েছিলেন। তারপর থেকে যারাই এ বাড়িতে এসেছে তাদেরকে আর পরে খুঁজে পাওয়া যায়নি।
যদিও তাদের মধ্যে কেউই স্বামী স্ত্রী ছিলেন না। এই প্রথম কোনো নববিবাহিতা স্বামী স্ত্রী এই বাড়িতে থাকতে এসেছিল, আর তাদেরও সেই একইভাবে নির্মম মৃত্যু ঘটল। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, এই বাড়িতে কি আদৌ কোনো অলৌকিক বিষয় রয়েছে, নাকি অম্লানের লেখা ওই ডায়েরি পড়ে রোহান নিজে থেকেই সাইকো হয়ে উঠেছিল? কারণ এমন মৃত্যু কিন্তু এর আগে বাড়িতে ঘটেনি। যারা এসেছিল তারা উধাও হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের কারোরই মৃতদেহ পাওয়া যায়নি। হতে পারে তারা পরের দিন ভোর হওয়ার আগেই চলে গেছে, নাকি এখনো অম্লান আর মালবিকার অতৃপ্ত আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়, আর কোনো নববিবাহিতা দম্পতি এলেই তাদের এমন নির্মমভাবে হত্যা করে। এই প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য কার আছে? শুনলেন গণ্ড গ্রামের হানাবাড়িতে। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আজ কিন্তু গল্পের শেষে গল্পের মধ্যে থেকে আপনার জন্য কোনো প্রশ্ন রাখছি না, রাখছি একটা অন্য প্রশ্ন। আচ্ছা বলুন তো, আপনার কি মনে হয় সত্যি কি ভূত প্রেত বলে কিছু আছে? আপনি কি কখনো সেই অনুভূতি অনুভব করেছেন? আপনার কি মনে হয় সেটা কমেন্টে লিখে জানান আমাদের। আপনার অভিজ্ঞতা যদি খুবই ভয়াবহ হয়ে থাকে তবে অবশ্যই আমি আপনার সেই অভিজ্ঞতাটা আগামী গল্পের শেষে পড়ে সকলকে শোনাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডটি ছিল রাত ৩টের শব্দটা ভালো নয়, এবং প্রশ্নটি ছিল সেই গল্পে সার্থকী বাবুর ভৃত্য ভজহরি তার দূর সম্পর্কের মাসিকে দেখার জন্য কোথায় গিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে রানাঘাটে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের মধ্যে থেকেই কয়েকটি নাম আমি বেছে নিচ্ছি। সুদীপ্ত শীল হাবড়া থেকে কমেন্ট করেছেন, দুর্গাপুর থেকে বিজয় সিং, দেবাশিস নাইয়া শ্রীনারায়ণপুর পয়লা গেরি থেকে, কাশীপুর থেকে আজহার উদ্দিন, সুজিত মাঝি গুজরাট থেকে, কলকাতার নলফা গ্রাম থেকে জাহাঙ্গীর, সাঁকড়াইল বড়বাগান থেকে ইয়াসিন মোল্লা, কল্যাণী থেকে অনন্যা, ছাইঘড়ি থেকে গোলাম, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস এবং চন্দনপুর থেকে সুস্মিতা পালিত। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। আপনারা যারা ভূতের গল্পের পোকা, যারা ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসেন, তারা আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।